আসসালামু আলাইকুম। সবাইকে বিজ স্টাডি পয়েন্ট থেকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান অধ্যায় অষ্টম দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ হিসাব রক্ষণ এটা নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায় এই অধ্যায়ে মূলত সম্পদ কিভাবে সংরক্ষণ করতে হয়, সম্পদের হিসাব কিভাবে রাখতে হয় ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। হ্যাঁ, আমরা কথা না বেরিয়ে চলে যাই। সম্পদ প্রথমে মনে রাখতে হবে, এই অধ্যায়ে আমাদের সম্পদের, যেহেতু আমরা সম্পদ নিয়ে সম্পদের হিসাব রাখবো, এই জন্য কি আমাদের মূলত সম্পদ কি, সম্পদ কয় প্রকার, এগুলো জানতে হবে। হ্যাঁ, সম্পদ কি, আমরা দীর্ঘদিন ব্যবহারের জন্য যেসব জিনিস ক্রয় করে থাকি, দীর্ঘদিন ব্যবহারের জন্য যেসব জিনিস ক্রয় করা হয়ে থাকে ওইগুলোকে আমরা সম্পদ হিসেবে বলে থাকি। হ্যাঁ, যেমন আমাদের বাড়িঘর, দালান কোঠা বা আসবাবপত্র বা আমরা গাড়ি ক্রয় করি, এগুলো হলো কি আমাদের একটা সম্পদ। হ্যাঁ, সম্পদ সম্পদ মূলত দুই প্রকার হয়ে থাকে, দৃশ্যমান বা স্পর্শনীয় সম্পদ, আর একটা আছে কি অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ আমরা এখানে যদি উদাহরণগুলো দেখি, এখানে যদি আমরা স্থায়ী স্পর্শনীয় বা দৃশ্যমান সম্পদের উদাহরণ দেখতে চাই, স্পর্শনীয় কি, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, অস্তিত্ব আছে, ওগুলো হলো স্পর্শনীয় সম্পদ। যেমন আমরা যদি বলি দালান কোঠা, দালান কোঠা, তারপরে কি আছে আসবাবপত্র, এগুলো হলো কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, বা এগুলো স্থায়ী সম্পদ বা দৃশ্যমান সম্পদ। হ্যাঁ, অদৃশ্যমান কোনগুলো, যেগুলো ধরা যায় না বা ছোঁয়া যায় না, এগুলো কি সাধারণত ভোগ করতে হয়। কিভাবে ভোগ করতে হয়, যেমন আমরা যদি বলি সোনা, সুনাম কি একটা সম্পদ, সুনাম কিন্তু একটা সম্পদ। একটা প্রতিষ্ঠানের যখন সুনাম বৃদ্ধি পায় তখন কিন্তু তার সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ কিভাবে বৃদ্ধি পায়, তার বিক্রি বাড়ে, তার আয় বাড়ে, যার ফলে কি সে বেশি মুনাফা করতে পারে, বেশি মুনাফা দিয়ে বেশি সম্পদ ক্রয় করতে পারে, তার জন্য কি সুনাম একটা সম্পদ। তারপরে কি আছে পেটেন্ট, পেটেন্ট পেটেন্ট আছে, ট্রেডমার্ক আছে, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো হলো কি অস্পর্শনীয় সম্পদ, যেগুলো ছোঁয়া যায় না বা ধরা যায় না, এগুলো ভোগ করা যায়। পেটেন্ট কি, পেটেন্ট হলো কোনো আবিষ্কার, কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করছে, এই আবিষ্কারের যাতে অন্য কেউই অনৈতিকভাবে আমার আবিষ্কার যাতে কেউ ইউজ না করতে পারে, এই জন্য কি একটা লাইসেন্স তৈরি করা, ওইটাকেই বলা হয় পেটেন্ট। ট্রেডমার্ক কি, ট্রেডমার্ক একই কাজ। ট্রেডমার্কের হলো কি আমরা প্রতীকীয় চিহ্ন, আমরা একটা প্রতিষ্ঠান খুললাম, প্রতিষ্ঠানের জন্য কি ব্র্যান্ড, লোগো বা ডিজাইন তৈরি করব, যে ডিজাইনগুলো কি আমার প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করবে। যখন আমার প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করবে তখন যদি এই প্রতিষ্ঠানটা, আমার প্রতিষ্ঠানটা সুনামধারী, এখন যদি আমি এডিডাস, এডিডাস হলো একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড, এখন আমি যদি এডিডাসের লোগোটা আমার কোম্পানির একটা জিনিসে ইউজ করি, তার মানে কি ওই মানুষ মনে করবে যে এটা এডিডাস কোম্পানির, কিন্তু আসলে কি এডিডাস কোম্পানির না। এই যে লোগো, লোগো যাতে কেউ অনৈতিকভাবে ইউজ না করতে পারে তার জন্য কি ট্রেড লাইসেন্স লাগে, ব্যবসা প্রতিষ্ঠানের একটা লাইসেন্স লাগে, তার নামই ট্রেড লাইসেন্স। আচ্ছা, তারপরে কি আছে কপিরাইট, কপিরাইট এটা একটা অস্পর্শনীয় সম্পদ। আচ্ছা, আমরা এখন দেখলাম কি সম্পদ, এই সম্পদগুলো প্রাথমিক একটা ধারণা নিলাম। এখন আমাদের এই অধ্যায়ে কি জানতে হবে, এই অধ্যায়ে দুটা বিষয় জানতে হবে। দুইটা বিষয় হলো, আচ্ছা এখানে ছোট করে লিখি, দুইটা বিষয় হলো অবচয়, একটা হলো অবচয় আর একটা হলো অবলোপন, অবলোপন। আচ্ছা, অবচয় আর অবলোপন দুইটা দুই জিনিস বলতে কি কিন্তু দুইটাই ব্যাগ। আচ্ছা, অবচয়, অবচয় হইল এই যে দৃশ্যমান সম্পদ বা স্পর্শনীয় সম্পদ আমরা যেগুলো বলছি। হ্যাঁ, আমরা একটা জিনিস ক্রয় করলে অবশ্যই ওই জিনিসটা ক্ষয় ক্ষয় হয় বা এটা ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে,
যেমন আমাদের জীবন যারাই যদি বলি, আমরা কি সারা জীবন বাঁচতে পারবো? অবশ্যই আমরা সারা জীবন বাঁচতে পারবো না। আমাদের একটা মৃত্যু সময় আছে বা মৃত্যু হবে, কোনো না কোনো সময় মৃত্যু হবে। আজ থেকে 10 বছর পরে হোক বা 2 দিন পরে হোক বা 1 ঘন্টা পরে হোক, এটা অনির্দিষ্ট। কিন্তু আমরা যখন একটা সম্পদ ক্রয় করি, সম্পদটা অবশ্যই একটা মেয়াদ থাকে, মেয়াদকাল পর্যন্ত ঠিক থাকে, তারপর আস্তে আস্তে এটা নষ্ট হতে থাকে। যেমন আমরা মোবাইল কিনলে, মোবাইলটা সাধারণত 1 বছর ইউজের পর আস্তে 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 মোবাইলটা ড্যামেজ হয়। ড্যামেজ হওয়ার পরে কি হয়, পরবর্তীতে এটা নষ্ট হয়ে যায়, এটা ইউজের যোগ্য থাকে না। যার জন্য কি এটা আমাদের সেল করে দিতে হয় বা এটা পরিবর্তন করতে হয়। হ্যাঁ, আমরা যখন দৃশ্যমান কোনো সম্পদের এই যে ক্ষয়, ব্যবহারজনিত ক্ষয়, কোন সম্পদের ব্যবহারজনিত ক্ষয়কেই অবচয় বলা হয়। আচ্ছা, ব্যবহারজনিত ক্ষয়, যেমন আমরা দালান কোঠা আসবাবপত্র লিখছি। দালান কোঠা কি? একটা দালান আমরা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করি। যারা করে বিল্ডিং তৈরি করে, বিল্ডিং নির্মাণ করে, তারা বইলা দেয় যে আপনার এই বিল্ডিংটা, ভবনটা 100 বছর পর্যন্ত মেয়াদ আছে বা 200 বছর পর্যন্ত মেয়াদ আছে। এরকম আসবাবপত্রের ক্ষেত্রেও সেরকমই, একটা সময় পর্যন্ত এটা ঠিক থাকবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই যে নষ্ট হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদ নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা কিন্তু ব্যবসায়ীদের ধারণা থাকতে হবে। কিভাবে ধারণা থাকতে হবে? একটা মেশিন আমি ক্রয় করলাম, মেশিন কিন্তু দৃশ্যমান সম্পদ, অবশ্যই মেশিন একটা দৃশ্যমান সম্পদ। একটা মেশিন ক্রয় করলাম, মেশিনটা ক্ষয় হইতে থাকে, 5 বছর পর্যন্ত আমার মেয়াদ দিল, 5 বছর পরে আমার ওই মেশিনটা কিন্তু আবার লাগবে। এখন আমি এই মেশিনটা কোথা থেকে কিনবো? এটার জন্য কিভাবে অর্থ ম্যানেজ করব? এই জন্যই হলো এই অবচয়টা নির্ধারণ করা হয়। অবচয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি, আনুমানিক একটা ধারণা নিতে পারি যে আমরা 5 বছর পর আমার এই মেশিনটা ক্রয় করতে হবে আবার। হ্যাঁ, 5 বছর পরে যাতে আমার হাতে ওই পরিমাণে টাকা থাকে, যাতে আমি মেশিনটা পরিবর্তন করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। এই জন্য আমরা অবচয়টা নির্ণয় করি। অবলোকন সেম, অবলোকনটা হয় কি? অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে অবলোকন হয়। আর অবচয় হয় কোন সময়? দৃশ্যমান বা স্পর্শনীয় সম্পদের সময় অবচয় হয়। এই দুইটা জিনিস বুঝতে পারছি। এখন এই দুইটা জিনিস হইল এই অধ্যায়ের মেন কাজ। আমরা কিভাবে এই সম্পদের অবচয় নির্ণয় করব বা কিভাবে অবচয় গুলা ধরবো। হ্যাঁ, বিভিন্ন স্থায়ী সম্পদের এই ক্ষেত্রে একটা কথা আছে, ভূমি। ভূমি কিন্তু একটা সম্পদ, ভূমি একটা সম্পদ, কিন্তু ভূমির কোনো সময় অবচয় হয় না। ভূমির অবচয় হয় না। আমরা এই কথাটা মনে রাখবো, ভূমি একটা সম্পদ কিন্তু ভূমির অবচয় হয় না। কারণ কি? ভূমির দাম কখনোই কমে না। আমরা জানি, কোনো সম্পদ যদি ব্যবহারের ফলে মূল্য হ্রাস পায়, ক্ষয়জনিত কারণ, বা যদি মূল্য হ্রাস পায়, কোনো একটা কারণে মূল্য হ্রাস পাইলো, ওটাই হলো অবচয়। যতটুকু মূল্য হ্রাস পাইছে ওটাই হলো অবচয়। এখন আমরা ভূমি যতই ব্যবহার করি, একটা জায়গা যতই ব্যবহার করি, জায়গার মূল্য কি কোনো সময় কমবে? আসলে কিন্তু জায়গার মূল্য কমে না, জায়গার মূল্য আরো বৃদ্ধি পায়। তার জন্য কি ভূমির অবচয় হয় না। বুঝতে পারছি, ভূমির কোনো সময় অবচয় হয় না। আচ্ছা, আমরা এই অবচয়ের কিছু টেকনিক আছে, কিছু পদ্ধতি আছে, যেগুলোর মাধ্যমে আমরা অবচয় নির্ণয় করে থাকি। অবচয় নির্ণয় করার পদ্ধতি, আচ্ছা, এর আগে আমাদের জানতে হবে অবচয় নির্ণয়ের সময় বিষয় যে সকল বিষয় এখানে হবে বিষয় বিবেচনা করতে হয়। আচ্ছা, অবচয় নির্ণয়ের ক্ষেত্রে কিছু কথা বা কিছু জিনিস বিবেচনায় রাখতে হয়। সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য, সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল, সম্পত্তির অবচয় নির্ণয় পদ্ধতি। এই 4টা জিনিস আমাদের মনে রাখতে হবে। কি কি? সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য, সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল, সম্পত্তির অবচয় নির্ণয় পদ্ধতি। এই 4টা জিনিস আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমরা একটু বিস্তারিত আলোচনা করি এগুলো নিয়ে, যেহেতু আমাদের থিওরি ক্লাস। একটু বিস্তারিত আলোচনা করলে পরবর্তীতে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। আমরা যদি উদাহরণের মাধ্যমে বুঝতে চাই, এই বিষয়গুলো আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখি। এই জায়গায় আমরা উদাহরণ দিব একটা একটা করে, প্রত্যেকটারই একটা করে উদাহরণ থাকবে। যেমন আমি আসবাবপত্র নিয়ে উদাহরণ দিই। আসবাবপত্র ক্রয় 2 লক্ষ টাকা।
পরিবহন পরিবহন ব্যয় 1500 টাকা এবং স্থাপন ব্যয় 2000 টাকা। আমরা এখন এই একটা লেনদেন লিখলাম বা এটা এন্ট্রি লিখলাম। এই এন্ট্রি থেকে আমরা কি করব, আমরা এই সম্পত্তির ক্রয় মূল্য বের করব। এখন ক্রয় মূল্য কিভাবে বের করতে হয়, আমরা তো বলছিলাম বিবেচনা, যখন অবচয় নির্ণয় করব তখন 4টা জিনিস বিবেচনা রাখতে হয়। প্রথমে আছে কি, সম্পত্তির ক্রয় মূল্য। এখন সম্পত্তির ক্রয় মূল্য, যেহেতু আমার আসবাবপত্র একটা সম্পত্তি, সম্পত্তির ক্রয় মূল্য কিভাবে বের করব, ক্রয় মূল্যের একটা সূত্র হলো ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ। বা মোট ক্রয় মূল্য, এখানে দেখতে পারি মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করব, মোট ক্রয় মূল্য হলো ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হয় ওই ব্যয়গুলা যোগ করে দিলেই আমাদের মোট ক্রয় মূল্য বা ক্রয় মূল্য বের হয়ে যাবে। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা এখানে লিখছি কি 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার সাথে কি 1500 টাকা পরিবহন আর হলো 2000 টাকা স্থাপন ব্যয়, টোটাল কত টাকা হলো, টোটাল হয় 2,03,500 টাকা। 2,03,500 টাকা আমার ক্রয় মূল্য। এইটুকু বুঝতে পারছি। এটা হলো আমাদের ক্রয় মূল্য নির্ণয়ের পদ্ধতি। একটা সম্পত্তি কিভাবে ক্রয় মূল্য নির্ণয় করতে হয় এটার পদ্ধতি হলো এটা। আচ্ছা, একটা সম্পত্তি থেকে ক্রয় মূল্য নির্ণয় করলাম, তারপরে কি বলছে, তারপরে বলছে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য। এখন আমাদের মনে রাখতে হবে ভগ্নাবশেষ মূল্য কি। এখানে একটা জিনিস হলো ভগ্নাবশেষ মূল্য কি, ভগ্নাবশেষ মূল্য। এই ভগ্নাবশেষ মূল্য মানে কি বোঝায় এটা আমরা একটু বুঝি। ভগ্নাবশেষ মূল্য হলো কোন একটা সম্পত্তি ক্রয় করার পর ব্যবহারজনিত কারণে তো আমরা অবচয় ধরবো, অবচয় একটা মেয়াদ থাকবে। ওই যে বললাম আমরা সম্পত্তির নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। এই মেয়াদের পর আমরা তো হয় ওটা বিক্রি করব, না হয় ওটা ছেড়ে দেব। মেয়াদ শেষে যদি সম্পত্তি বিক্রয় করা হয়, বিক্রয়ের সময় কি আমরা একটা মূল্য পাই, ওই মূল্যটা হলো ভগ্নাবশেষ মূল্য। বিক্রয়ের সময় আমরা যে মূল্যটা পাই, মেয়াদ শেষে বিক্রয় বা আমরা যদি ভেঙে বা ভাঙারির কাছে বিক্রি করি, তারপর একটা মূল্য আসে, ওই মূল্যটা হলো ভগ্নাবশেষ মূল্য, যেটাকে ইংলিশে বলে সেলভেজ ভ্যালু। হ্যাঁ, ইংলিশে বলে কি সেলভেজ ভ্যালু। আর এই অবচয়ের ইংলিশ হলো ডেপ্রিসিয়েশন। প্রত্যেকটা এই সম্পদের জন্য কি ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয়। আচ্ছা, সেলভেজ ভ্যালু কি, ভগ্নাবশেষ মূল্য। মেয়াদ শেষ হওয়ার পরে যে মূল্যটা পাওয়া যাবে, বিক্রয়ের ফলে যে মূল্যটা পাওয়া যাবে ওটাকে ভগ্নাবশেষ মূল্য বলে। আচ্ছা, ভগ্নাবশেষ মূল্য গেল। এখন আমাদের কি আছে, আমরা যদি আনুমানিক ভগ্নাবশেষ মূল্য, আমরা একটা অনুমান করতে পারি। অনুমান কিভাবে করতে পারি, অনুমান করে হলে কি ভগ্নাবশেষ মূল্য হয়তো বা আমরা ধরতে পারি যে একটা সম্পত্তি আমি 1 লাখ টাকা দিয়ে ক্রয় করলাম, অবশ্য আমি ভাঙারির কাছে যদি বিক্রি করি তারপর আমার 10,000 টাকা থাকবে। এখন 10,000 টাকা হইলে আমার ভগ্নাবশেষ মূল্য। আমি অনুমান করলাম যে আমি যদি ভাঙারির দরে বিক্রি করি তাহলে আমার 10,000 টাকা থাকবে, এটা হলো কি আমার ভগ্নাবশেষ মূল্য। আমরা অনুমান করে নিই। এখন যদি আমরা এখানে অনুমান করি, আগে আমরা মেয়াদ দিই। আসবাবপত্রের মেয়াদ থাকবে কতদিন, আয়ুষ্কাল লিখি। এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। কি বলছি, আয়ুষ্কাল দিছি 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য দিছি 10,000 টাকা।
এখন কি বলছি, এটা মানে কি বুঝাইলো, 5 বছর পরে আমি যদি এই সম্পত্তিটা ভাঙারির কাছেও বিক্রি করি আমি 10,000 টাকা পাবো, বা কেউ কাছে বিক্রি করলে আমি 10,000 টাকা পাবো। এটা হইলো আয়ুষ্কাল, আনুমানিক আয়ুষ্কাল, আর আনুমানিক ভগ্নাবশেষ মূল্য। আমরা দুইটা জিনিস পড়ছিলাম, প্রথম পড়ছিলাম ক্রয়, সম্পত্তি ক্রয় কি, তারপরে এটা ক্রয় নিলাম, এই যে ক্রয়টা কিভাবে বাই করলে দেখাইলাম। তারপরে কি বলছি, আয়ুষ্কাল, আনুমানিক আয়ুষ্কাল ধরতে হবে, একটা একটা আয়ুষ্কাল ধরলাম। তারপরে কি আছে, ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য, আনুমানিক একটা ভগ্নাবশেষ মূল্য ধরছি। হ্যাঁ, এখন কি আছে, লাস্ট লাস্ট পদ্ধতি কি, এই যে অবচয়টা, অবচয় যে ধার্য করব, এই অবচয়টা কোন পদ্ধতিতে নিব। এখন এই অবচয়টা কোন পদ্ধতিতে নিব, এই অবচয়ের জন্য আমরা উপরে লিখি, অবচয়ের কিছু পদ্ধতি আছে, অবচয়ের জন্য কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতিতেই আমাদের অবচয় ধার্য করতে হবে। অবচয়ের জন্য 4টা পদ্ধতি আছে। অবচয় পদ্ধতি, অবচয় পদ্ধতি, অবচয় পদ্ধতি কয় ধরনের আছে, অবচয় পদ্ধতি 4টা। 1 নাম্বার সরল রৈখিক, রৈখিক সরল রৈখিক পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি। 2 নাম্বার ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি পদ্ধতি। 3 নাম্বার আছে কি, উৎপাদন পদ্ধতি, উৎপাদন পদ্ধতি। 4 নাম্বার আছে কি, বর্ষ সংখ্যা, বর্ষ সংখ্যা গণনা পদ্ধতি, বর্ষ সংখ্যা গণনা পদ্ধতি। বর্ষ সংখ্যা গণনা সমষ্টি, সরি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, সমষ্টি পদ্ধতি। আচ্ছা, আমরা এই যে 4টা পদ্ধতির কথা দেখলাম, সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমানদের পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। এই 4টা পদ্ধতির আবার ভিন্ন ভিন্ন সূত্র আছে কিছু। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র আছে। যেমন আমরা যদি সরলরৈখিকের সূত্রগুলো আমরা পরের ক্লাসে দেখব, সূত্র দেখার পাশাপাশি আমরা অঙ্ক করব। হ্যাঁ, এই ক্লাসে আমরা মূলত একটু বেসিক ধারণা নিয়ে এগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, সরলরৈখিক পদ্ধতি কিভাবে কাজ করে। সরলরৈখিক পদ্ধতি প্রতি বছর সমপরিমাণ অবচয় হবে, প্রতি বছর সমপরিমাণে অবচয় হবে। কিভাবে হবে এটা, এটা হলো, মনে করো আমরা যদি একটা সম্পত্তি থেকে অবচয় নির্ণয় করি, বার্ষিক একটা অবচয় নির্ণয় করলাম, 1 বছরে একটা অবচয় নির্ণয় করলাম, অবচয়টা যদি হয়ে থাকে, আমরা ধরি অবচয় নির্ণয় করলাম 10,000 টাকা, একটা সম্পত্তির অবচয় নির্ণয় করলাম, বার্ষিক অবচয় 10,000 টাকা। এখন সরলরৈখিক পদ্ধতিতে কি হবে, প্রত্যেক বছরের জন্য 10,000 টাকা করে আসবে, প্রত্যেক বছর। এখন আমরা যদি ধরি সম্পত্তির আয়ুষ্কাল যদি ধরি 5 বছর, 5 বছরের জন্য কি 5 বার 10,000 টাকা করে, প্রতি বছর 10,000 টাকা করে, এভাবে 5 বার হবে। বুঝতে পারছি, সরলরৈখিকের ক্ষেত্রে হলো প্রতি বছরে সমপরিমাণ অবচয় হবে, প্রতি বছর সমপরিমাণ হবে। আচ্ছা, এখন আমরা যদি ধরি ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মানে কি, ক্রমহ্রাসমান ক্রমশ এটা কমতে থাকবে, অবচয়ের পরিমাণটা কমতে থাকবে। প্রথম বছর যদি আমরা 20,000 টাকা ধরি, প্রথম বছর আমরা ধরলাম অবচয় 20,000 টাকা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ক্রমশ কমতে থাকবে, অবচয়ের পরিমাণটা কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে, প্রথম আমরা 20,000 ধরলাম, তারপরের বার হয়তো বা 18,000 হবে, এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে, 17,000, এভাবে কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, এখন এই দুইটাতে গেল, এই দুইটাই হলো মূলত আমাদের মেন জিনিস, এই দুইটা থেকেই প্রশ্ন হয় আপনাদের পরীক্ষায়, যে সৃজনশীল প্রশ্ন হয় এই দুইটা থেকে হয়, মূলত হয়ে থাকে। আচ্ছা, তারপরে কি আছে, উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি কি, উৎপাদন পদ্ধতি হলো আমরা একটা মেশিন আমাদের 2 ধরনের প্রতিষ্ঠান থাকে, একটা হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান, একটা সেবাকারী প্রতিষ্ঠান।
উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা মেশিন বা যন্ত্রপাতি ক্রয় করা হয়, অনেক সময় ক্রয় করা হয় কিসের ভিত্তিতে, যে এই মেশিনটা উৎপাদন হবে এত টাকা, এই মেশিনটায় উৎপাদন হবে আমাদের প্রতি দৈনিক আমাদের 1 লক্ষ টাকার পণ্য উৎপাদন হবে। হ্যাঁ, এখন এই মেশিনটা দ্বারা সর্বোচ্চ 10 লক্ষ টন পণ্য উৎপাদন করা যাবে। এরকম যদি হয়, যখন আমাদের উৎপাদন, তখন আমাদের কি উৎপাদনের ভিত্তিতে আমাদের অবচয় নির্ধারণ করতে হবে। ওই সময় যে আমরা উৎপাদন পদ্ধতি করব। আর বর্ষ গণনা সংখ্যা পদ্ধতি, বর্ষ গণনা সংখ্যা পদ্ধতিতে কি বলছে, বর্ষ গণনা সংখ্যা পদ্ধতি একটা পদ্ধতি, এটা খুবই কম আসে, এটা হলো নৈবেদিকের জন্য আসে। এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। আজকের মতো আজকে আমরা কি শিখলাম, আজকে এই অবচয় পদ্ধতিগুলো দেখলাম, বেসিক ধারণা দিলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এইগুলো পাশাপাশি এইগুলো সূত্র পাশাপাশি আমরা অঙ্কগুলো দেখবো কীভাবে অঙ্ক করতে হয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের একটা ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজ একই নামে পেয়ে যাবেন, বিজি স্টাডি পয়েন্ট। আর ইউটিউব চ্যানেল তো আছেই। যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের সাথে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।